সম্প্রচার করা হচ্ছে আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডার, পরিচালনা নাহিদ রহমান ও লবি রহমান। Human and humanity. Crime and criminal. Judgment and justice. Law and order. প্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আইন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড অর্ডারে। সাথে আছি আমি অ্যাডভোকেট মাশরুফা হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয় চেক ডিজঅনার সংক্রান্ত আইন অর্থাৎ এনআই অ্যাক্ট নিয়ে কথা বলবো আজ মোহাম্মদ গোলাম সরওয়ারের সঙ্গে, অ্যাডভোকেট সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ এবং নোটারি পাবলিক। প্রিয় দর্শক, আমাদের আজকের বিষয় নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তবে টেলিভিশন স্ক্রিনে দেখানো টেলিফোন নম্বরগুলোর মাধ্যমে আমাদের কল করতে পারেন। তবে যথাসময়ের মতো অনুরোধ করব বিষয় সংক্রান্ত প্রশ্ন আপনারা করে থাকবেন এবং প্রশ্ন করবার সময় আপনাদের টেলিভিশনের ভলিউমটি কমিয়ে রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। ধন্যবাদ। আমার প্রথম প্রশ্ন আপনার কাছে সেটা হচ্ছে যে চেক ডিজঅনার সংক্রান্ত যে মামলাগুলো আমাদের দেশে খুব বড় আকারে একটা বিষয় আমরা মামলা দেখতে পাই, তো এ বিষয় নিয়ে আসলে কি কি আইন আমাদের দেশে প্রযোজ্য রয়েছে? আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এটিএন বাংলাকে বর্তমান সময়ের যুগ উপযোগী এই ধরনের একটা অনুষ্ঠান আয়োজনের জন্য। চেক ডিজঅনার সম্পর্কে বাংলাদেশে একটি আইনই প্রযোজ্য, যেটা 1881 সালের নিগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট এর অধীন, যেটা বাংলাদেশে এনআই অ্যাক্ট এবং ডিজঅনার মামলা হিসেবে পরিচিত। আর কোনো আইন বাংলাদেশে এখন পর্যন্ত প্রযোজ্য হয়নি। মানে চেক ডিজঅনারের ক্ষেত্রে কোনো একক আইন নেই এক্সেপ্ট ফর আপনি বলছেন নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, এনআই অ্যাক্ট। আচ্ছা, যা 1994 সালে বাংলাদেশ গভর্নমেন্ট, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার থেকে পরিবর্তন করে কিছু 17 চ্যাপ্টার সংযোজন করা হয়, যেখানে 138, 139, 140 এবং 141 দ্বারা সংযোজন করা হয়েছে, যার মাধ্যমে বাংলাদেশের চেক ডিজঅনার হলে তার কিভাবে মামলা এবং প্রতিকার পাওয়া যায় সেই বিষয়গুলো উল্লেখিত হয়েছে। আচ্ছা, তো এখানে একটা অ্যামেন্ডমেন্ট এসেছে আপনি বলছেন, এবং পরবর্তীতে মামলাটাকে যেহেতু প্রথম আইনে আপিল করার কোনো বিধান ছিল না, যার কারণে 2002 সালে আরেকটি পরিবর্তন এনে 38 এ ধারাটি সংযোজন করে সংযুক্ত ব্যক্তিকে 30 দিনের মধ্যে আপিল করার একটা সুযোগ করে দিয়েছে। আচ্ছা, সেটা খুব উল্লেখযোগ্য অ্যামেন্ডমেন্ট, রাইট? সো আমরা দেখতে পাচ্ছি যে মেইন অ্যাক্ট থেকে আরো কিছু বছরকে বছর ধরে কিছু অ্যামেন্ডমেন্ট এসেছে, যেটা খুব উল্লেখযোগ্য, রাইট? আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি একটু ব্যাখ্যা করতেন যে আমরা যদি আইনসমূহ দেখি তাহলে সেক্ষেত্রে চেক বলতে আসলে আমরা কি বুঝি? চেক একটা হস্তান্তরযোগ্য হুন্ডি, অর্থাৎ ব্যাংকের হিসাব ধারক তার ব্যাংক থেকে টাকা, অর্থ উত্তোলন বা কাউকে প্রদানের জন্য যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করে থাকে সেটাকে চেক বলি আমরা। এবং চেকটা হলো ব্যাংকের প্রতি একটি নিঃশর্ত নির্দেশনামা, যা চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে, রাইট? তো এখন তো আসলে আমরা দেখি যে অনেক ক্ষেত্রে চেকেরও অনেক রকমের আকার আছে, মানে আমরা যে শুধু একদম এক্সক্লুসিভলি, মানে এখানে কি এই চেক বলতে কি শুধু যে চেক আমরা একটা চেক বুক লিখে দিই শুধু সেটার মধ্যে এটা সীমিত, নাকি অনেক ধরনের যে আমরা এই আইনটা দ্বারা আরো কিছু বিচার হয়ে থাকে, যেমন ডিমান্ড প্রমিজারি নোট, রাইট, বিল অফ এক্সচেঞ্জ, আচ্ছা, এবং বিদেশি যে লেনদেনগুলো হয় সেগুলো বিচারও এই মিডিয়ার মাধ্যমে হয়ে থাকে। তো শুধু একমাত্র যে আমরা যেটা একটা ট্রেডিশনাল চেক বলে মনে করি শুধু সেটাতেই সীমাবদ্ধ নয়, রাইট? সেখানে আরো বড় একটা ওয়াইডার রোল এখানে প্লে করছে। তো একটা চেকের মেয়াদ, অর্থাৎ চেকটি ব্যাংকে উপস্থাপন মানে কত সময়ের মধ্যে করতে হয় যে একটা চেক ডিজঅনার মামলা অ্যাভয়েড করার জন্য? চেকটা যেদিন থেকে চেকের তারিখ যেটা থাকে লিখিত থাকে, এই দিন থেকে 6 মাসের মধ্যে চেকটা ডিজঅনার জন্য উপস্থাপন করা যায়। আচ্ছা, তো যেদিক থেকে ডেট থাকছে সেটা থেকে 6 মাস, ডেট যে তারিখটা লিখা রয়েছে সেদিন থেকে 6 মাসের মধ্যে, রাইট? আচ্ছা, তো এখানে সেক্ষেত্রে অন্যান্য যে আপনি বলছেন যেখানে আরো প্রমিসারি নোট আছে, তারপর আপনার বিল অফ এক্সচেঞ্জ আছে এবং অন্যান্য যেগুলো ম্যাটার আছে, সেগুলো ক্ষেত্রে এটা যদি একটু বলতেন যে কিভাবে প্রযোজ্য হয়? সেগুলো কান্ট্রি ওয়াইজ বা ব্যবসায়িক প্রতিষ্ঠান ওয়াইজ হয়ে থাকে, কন্ট্রাক্ট অনুযায়ী সেগুলো নিয়ন্ত্রিত হয়।
সেখানে ডেটগুলো নিয়ন্ত্রণ করে ওইখানে যে এগ্রিমেন্টগুলো হয়েছে, যে চুক্তিপত্র হয়েছে তার উপর। আচ্ছা, রাইট। তো ডিজঅনারের কতদিনের মধ্যে একটা লিগ্যাল নোটিশ প্রদান করতে হয় যদি আমরা আইনসমূহের দিকে তাকাই? যদি চেক ডিজঅনার হওয়ার কারণে কেউ আইনগত প্রতিকার পাওয়ার উদ্দেশ্যে কিছু করতে চায়, তাহলে চেক যেদিনকে ডিজঅনার হয়েছে অবশ্যই ডিজঅনারের তারিখ থেকে 30 দিনের মধ্যে লিগ্যাল নোটিশ দিতে হবে, নট এ ওয়ার্কিং ডে। আচ্ছা, নির্দিষ্ট 30 দিন। আচ্ছা, তো এখানে একটা ব্যাপার থাকে যে অনেক সময় চেক কি এই চেক কি একবার ডিজঅনার করাতে হয় নাকি রিপিটেডলি কয়েকবার ডিজঅনার করার পর লিগ্যাল নোটিশ দিতে হয়? আমাদের দেশে প্রচলিত একটা ভাষা আছে 3 বার ডিজঅনার করতে, আসলে কিন্তু তা না, আইন তা বলে না। রাইট, এটা একটা মানুষের সম্মানযোগ্য ব্যাপার। আপনি একবার ডিজঅনার করলেও ডিজঅনার, এখানে প্রশ্ন টেস্টে অনার করা হয়নি, রাইট, একবার করলে অসম্মান হয়ে যায়, যার কারণে এটা একবার করলেও মামলা করা যায়, 6 মাসের মধ্যে 100 বার করলেও মামলা করা যায়। রাইট, এরকম কোনো নিয়ম বাধা নেই যে আপনার একবার অধীনে আপনার একবারেরও বেশি এটাকে ডিজঅনার করতে হবে। রাইট, তো আচ্ছা, একটা চেক কি কি কারণে ডিজঅনার হতে পারে যদি আপনি ব্যাখ্যা করতেন? প্রথম আইনটাতে শুধুমাত্র ছিল ইনসাফিসিয়েন্ট ফান্ড, কিন্তু পরবর্তীতে এগুলো অ্যামেন্ডমেন্ট হয়ে এখন ব্যাংকের প্রায় 23টা ক্লজ আছে। যে কোনো কারণ ডিজঅনারও হোক না কেন সেটা ডিজঅনার হিসেবে বিবেচিত হবে যদি চেকের ধারক সেই চেকটাকে সঠিকভাবে সংগ্রহ করে থাকেন। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। কারণ অনেক সময় হয় যে আমার একটা চেক হারিয়ে গেছে, আপনি নিয়েছেন বা পেয়েছেন, আপনি যদি উপস্থাপন করেন ওইখানে যদি স্বাক্ষর সঠিক না থাকে, আমার হাতের লেখা না থাকে, এখানে বিশেষভাবে যেটা নির্ভর করে সেটা হলো আমার স্বাক্ষর যদি ওই চেকে না থাকে আপনি উপস্থাপন করেন বা ডিজঅনার করেন, তাহলে এই মামলায় প্রতিকার পাওয়ার সুযোগটা খুবই কম থাকে। আচ্ছা, সো ওখানে আপনার মানে ব্যাপারটা হচ্ছে যেভাবে চেকটা প্রদান করছে সেটার বিষয় নিয়ে মানে আমার কোনো মিস্টেক করা যাবে না, খুব কেয়ারফুল থাকতে হচ্ছে। রাইট, তো এখানে মূলত তো হচ্ছে আপনার ডিজঅনারটা হচ্ছে যখন আপনি ক্যাশটা এনক্যাশ করতে পারছেন না, ব্যাংকে জমা দেবেন নগদায়নের জন্য। রাইট, যদি নগদায়ন যেহেতু জমা দিয়েছেন, আপনি হিসাবধারকের হিসাবে যদি টাকা না থাকে তখন ব্যাংক সেটা হতে পারে, সেটা ইনসাফিসিয়েন্ট ফান্ড হতে পারে, রেফার টু ড্রয়ার হতে পারে, সিগনেচার ডিফার হতে পারে, স্টপ পেমেন্ট হতে পারে, বাট যে কোনো কারণে ডিজঅনার হতে পারে। কিন্তু যে কারণেই ডিজঅনার হোক না কেন সেটা আইনে প্রতিকার দেওয়ার সুযোগ আছে। রাইট, তো এখানে এই বিষয়গুলো কি আসছে অনেক সময় ধরেন একটা স্টেল চেক, যে ধরেন আপনি জমা দিয়েছেন হয়তো 6 মাসের পর, নাম্বার 1। নাম্বার 2, আবার অনেক সময় দেখা যায় যে চেকের মধ্যে অনেক সময় কাটাকাটি করলে, যদি এটা পে অ্যাকাউন্ট চেক হয়, দেখা যায় অনেক সময় বেশি কাটাকাটি করলে সেটার কারণে ব্যাংক অ্যাকসেপ্ট করতে চায় না। তো এগুলো বিষয় কি আপনার চেক ডিজঅনার স্টেল চেকের ক্ষেত্রে তো এনে একটা কোনো সুযোগই নেই। এখানে কিন্তু আমি প্রথমেই বলেছি যে চেকটা 6 মাসের মধ্যে হতে হবে এবং তার লিগ্যাল নোটিশ এবং মামলা করার যে নির্দিষ্ট সময়গুলো আছে সেই ফ্রেমের মধ্যে থাকতে হবে। আমি কিন্তু প্রথমেই বলেছি যে নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে। রাইট, সেখানে মূলত যেটা আসছে যে ইনসাফিসিয়েন্ট ফান্ড বা স্টপ পেমেন্ট ওগুলো বিষয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। রাইট, তো আইনগত যে নোটিশটা সেটা কিভাবে প্রেরণ করতে হবে বা জারি করা হয়? আইনগত নোটিশ চেক ডিজঅনার থেকে 30 দিনের মধ্যে দিতে হবে এবং নোটিশের মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যিনি চেকটা প্রদান করেছেন তাকে এই চেকের মানে নালিশি যেটা হচ্ছে বা ডিজঅনারকে তো চেকের টাকা পরিশোধের জন্য 30 দিনের সময় দিতে হবে। এখানে 29 দিনও দেওয়া যাবে না, 31 দিনও দেওয়া যাবে না, এক্স্যাক্টলি 30 দিন। এবং সেটা 30 দিনে উল্লেখ করে তাকে সময় দিতে হবে এবং সেটা হলো যে সে নোটিশ যেদিনকে পেয়েছে সেদিন থেকে 30 দিন, যেদিন নোটিশ পেয়েছে সেদিন থেকে 30 দিন পর্যন্ত সে টাকা পরিশোধের সুযোগ পাবেন। আচ্ছা, এবং যদি ওই সময়ের মধ্যে তিনি টাকা পরিশোধ করে দেন তাহলে এই মামলা পর্যন্ত যাওয়ার সুযোগ থাকবে না এবং গেলেও সেটা টিকবে না। রাইট, তো এই যে নোটিশটা একজন তো অবশ্যই আইনজীবীর মাধ্যমে প্রেরণ করতে হচ্ছে। নোটিশ আইনজীবী যে দিতে হবে এরকম কোথাও লেখা আছে বলে আমার মনে হয় না। নোটিশ আপনিও দিতে পারেন, তবে আইনজীবী এখানে কি, আইনজীবী যেহেতু আইনি ব্যাখ্যাটা সঠিকভাবে করতে পারবেন বা আইনি ব্যাখ্যাগুলো ভালোমতো দিতে পারবেন, এই জন্য আইনজীবীকে দেওয়া হয় যে আমার পক্ষে যিনি যার নামে চেকটা দিয়েছিলেন ডিজঅনার হয়েছে তার পক্ষে আইনজীবী কাজটা করবেন। এবং
এই যে বললাম যে 30 দিন সময়, এই 30 দিন সময় যেন মিস না হয়, বা আইনগত যে বিধানগুলো আছে, এবং একটা নোটিশ অবশ্যই বাংলাদেশের এখন পর্যন্ত বিদ্যমান অনুযায়ী পোস্টাল রসিদের মাধ্যমে পাঠাতে হবে, এডি যুক্ত করে। আচ্ছা, প্রাপ্তি স্বীকারপত্র সহ পোস্টাল রসিদে পাঠাতে হবে। আচ্ছা, এই যে বললাম যে কিছু প্রথমেই আমি বলেছি যে 94 সালে কিছু পরিবর্তন আনা হয়েছে। রাইট, আমরা আবার এই প্রশ্নে ফেরত আসছি, আমাদের কিছু টেলিফোন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে লিটন বলছিলাম। জি বলুন প্লিজ। ময়মনসিংহ থেকে লিটন বলছিলাম, একজনের বিষয়ে একটু কথা বলার জন্য। জি শুনতে পাচ্ছি, বলুন। হ্যাঁ, আমার একটা একজনের হয়েছে, আমার মামলা হয়েছে, এবং মামলাটা এখন দেখা আছে। সেখানে যার একেবারেই কিছু নাই, দুটো টাকা হয়েছিল আমি ব্যবসা করবো বলে একটা পাবলিক ফান্ড, যেটা ব্রাঞ্চ জি, আপনি বলছেন যে আপনার একটা চেক ডিসঅনারের মামলা পেন্ডিং রয়েছে কোর্টে, তাই তো? মামলা রয়েছে। আমার একটু দেওয়ার মতো যদি চলে যেতে কিনা থাকে, তখন তার জন্য কি করণীয় আছে আইনের বিধানে? জি, আপনার প্রশ্নটি একটু আবার বলুন কাইন্ডলি। নামটা আমার নাম লিটন। জি, না আমি সেটা বুঝতে পেরেছি, আপনার প্রশ্নটি বলুন। প্রশ্নটি মানে যার দেওয়ার মতো কোনো এখানে কি নাই, হয়তো তার কোনো সয় সম্পদ নাই, তার নিজস্ব বিক্রি করার মতো দেওয়ার মতো কিছু নাই, তার জন্য আইনের কোনো বিধান আছে মামলা থেকে খালাস বা মুক্তি পাওয়ার। জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। এই সুন্দর প্রশ্ন করার জন্য আপনাকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের আরো দুটো ফোন আছে, একবার আমরা নিয়ে নিচ্ছি। জি, হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম, শুনতে পাচ্ছি, বলুন। আমি আলমগীর বলছিলাম পঞ্চগড় থেকে। জি বলুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে লিগাল নোটিশ পাঠানোর পরে লিগাল নোটিশটাকে পাওয়া কি গুরুত্বপূর্ণ কিনা? আরেকটা বিষয় যে আপনাদের আজকে অতিথি গোলাম সরোয়ার স্যারের কাছে একটা প্রশ্ন হলো যে কোম্পানির ক্ষেত্রে আমরা কাকে আসামি করবো, এই বিষয়টা একটু জানার জন্য। আচ্ছা, ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। আমাদের আরো একটা ফোন রয়েছে। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার একটি প্রশ্ন ছিল। জি বলুন প্লিজ। আমার প্রশ্নটা হচ্ছে যে কেউ যদি চেক দেয়, জি, এবং সেই চেকটা দেওয়ার পরে সে যদি নিরুদ্দেশ হয়, ধরেন বাংলাদেশ থেকে চেক দিয়েছে এবং বাংলাদেশের কোন জেলা থেকে চেক দেওয়ার পরে সে অন্য জেলায় চলে গেছে নিরুদ্দেশ হয়ে, এই ক্ষেত্রে আমি কি করতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। তো আমরা যদি প্রথম প্রশ্নে আসি। জি, উনি বলেছিলেন যে তার মামলা পেন্ডিং আছে, তার বিচারের ক্ষেত্রে কি হবে। রাইট, মামলা পেন্ডিং থাকলে এবং যদি আইনি প্রক্রিয়াগুলো সঠিকভাবে থাকে, তাহলে উনি একদিন জাজমেন্ট পাবেন তার পক্ষে, কিন্তু সেটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু বাংলাদেশে মামলা অনেক বেশি, কোর্ট অনেক কম। রাইট, উনি আরো একটা প্রশ্ন বোধহয় আমি ঠিক শুনতে পেরেছি, আশা করি। উনি বলছিলেন যে যদি কারো পে করার ক্ষমতা না থাকে, সম্পত্তি না থাকে, কোনো কিছু ব্যাংক ব্যালেন্স না থাকে, কোনোভাবে সে পে করতে না পারে, সেক্ষেত্রে কি তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া যায় কিনা? এগেইনস্টে জাজমেন্ট হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট ডিসি অফিসে জেনারেল সার্টিফিকেট অফিসার আছে, সেখানে একটা সার্টিফিকেট মামলা করে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি প্রয়োগ করা যাবে। যদি তাও না থাকে, তাহলে তাকে দেউলিয়া ঘোষণা ছাড়া করার কোনো রাস্তা থাকবে না। রাইট, আমাদের দ্বিতীয় যে প্রশ্নকারী ছিলেন উনি বলছিলেন যে লিগ্যাল নোটিশটা পাঠানোর পর সেটা যে আরেক পার্টি অপরপক্ষ যে পাবে, সেটা পাওয়ার গুরুত্বটা কতখানি, এবং বলছে যে কোম্পানির ক্ষেত্রে এটা কাকে আসামি করে পাঠাতে হয়। বর্তমান আইনে নোটিশটা পাঠানোর জন্য 3টা প্রক্রিয়া বলা হয়েছে। একটা হলো পোস্টাল এডি সহ ডাক রসিদের মাধ্যমে, পোস্টাল ওয়েতে। রাইট, আরেকটা হলো হাতে হাতে তাদেরকে দিয়ে আসা যেতে পারে, যদি তারা স্বাক্ষর করে সেটাকে রিসিভ করে নেয়। অথবা আরেকটা যে কোনো দৈনিক পত্রিকায় সেটা তাদের এই বিজ্ঞাপনের নোটিশটা দিয়ে দিলেই জারি হিসাবে গণ্য হবে। এখানে সে রিসিভ করুক আর না করুক, অথবা সেটা ফেরত দেখ আর না দেখ, তাতে আইনের কিছু বাধা নেই। রাইট, এবং পোস্টাল রুলের মাধ্যমে যেভাবে পাঠানো হচ্ছে সেখানেও তো একটা রসিদ নেওয়া হচ্ছে, তো সেই ক্ষেত্রেও তো আপনার সে রিসিভ করুক আর না করুক সেটা শুধু জাস্ট পোস্টালে পাঠালেই হবে,
কিন্তু সেখানে প্রাপ্তির স্বীকার পত্র সহ রেজিস্ট্রি দুই ভাবে হয়ে থাকে। একটা হলো নর্মাল রেজিস্ট্রি আর একটা হলো প্রাপ্তির স্বীকার পত্র। যদি সে পেয়ে থাকে তাহলে প্রাপ্তির স্বীকার পত্রটা পাঠানো বা যিনি পাঠিয়েছেন যিনি আইনজীবী তার কাছে ফেরত আসবেন, আর যদি না রিসিভ করে চিঠিটা ফেরত আসবে। এখানে তার রিসিভ করা বা না করার সাথে আইনের কোনো সম্পর্ক নেই। এবং একটা কোম্পানির ক্ষেত্রে কাকে আসামি করে সাধারণত পাঠানো হয়ে থাকে নোটিশ? বেসিক্যালি একটা মোকদ্দমা 138 একটা ব্যক্তির জন্য প্রযোজ্য, কিন্তু যদি সেটা কোম্পানি হয়ে থাকে তাহলে 138-এর সাথে 140 ধারা যোগ করে কোম্পানি পার্সোনাল নিজে, যেহেতু কোম্পানির একটা লিগ্যাল আইডেন্টিটি আছে এবং তার প্রত্যেকটা পরিচালক এবং চেকে স্বাক্ষরকারী সবাইকে নোটিশ প্রদান করতে হবে এবং তারা প্রত্যেকে অভিযুক্ত বা আসামি হিসেবে গণ্য হবে। রাইট। এবং একটা আরেকজন প্রশ্নকারী ছিলেন নিরুদ্দেশের ক্ষেত্রে, উনি বলছেন যদি কেউ চেক দিয়ে নিরুদ্দেশ হন। বর্তমান আইনে এখন পর্যন্ত বিদ্যমান যেটা, সেটা হলো যে যদি যিনি চেক দিয়েছেন তার সর্বশেষ ঠিকানায় নোটিশটা পাঠানো হয় তাহলে সেটা নোটিশ জারি হিসেবে গণ্য হবে। কারণ একজন নোটিশ টাকা চেক দিয়ে সারা দিয়ে চলে গেছে, তার পিছনে তাকে খুঁজে বের করতে পারবে না। এই জন্য সর্বশেষ তার জানা ঠিকানাটা এখানে গ্রহণ করা হয়েছে। রাইট। আমাদের আরো কিছু টেলিফোন রয়েছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সিলেট থেকে বলছিলাম। জি বলুন প্লিজ। সিলেট থেকে হাসান। জি শুনতে পাচ্ছি, বলুন। আমার একটা ছোট ভাইয়ের একটা ডিভিশনাল মামলায় 5 লাখ টাকার সেট 5 লাখ টাকায় মানে হয়েছে, আর সোনার জেল। হ্যাঁ, এখন সে জেল 6 মাস কাটে বেরিয়ে যায়, সেক্ষেত্রে ঠিক মানে টাকাটা কি পরিশোধ করতে হবে? টাকার ভাই। আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনাকে ধন্যবাদ আপনার এই গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য। প্রথমে আপনাকে জানিয়ে রাখি যে চেক ডিভিশনের মোকদ্দমায় সাজা দুটা, একটা হলো সর্বোচ্চ 1 বছরের কারাদণ্ড বিনাশ্রম এবং চেকে উল্লেখিত টাকার 3 গুণ। এখানে জেল খেটে বের হয়ে গেলে সে টাকা পরিশোধ হয়েছে বিবেচিত হবে না। রাইট। তার যে জরিমানা আছে বা যার টাকার যে অ্যামাউন্টটা রয়েছে সেটা আদায় করার জন্য তার স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রয় করা যাবে এবং সার্টিফিকেট মামলা করলে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট সেটা ব্যবস্থা নেবেন এবং তার কাছ থেকে প্রকাবদ্ধ করে বা তার সম্পদ বিক্রয় করে এনে টাকা আদায় করবেন। রাইট। আমাদের আরো কিছু টেলিফোন রয়েছে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, স্যারের কাছে প্রশ্ন আমার। হ্যালো, আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছেন, উনি বলুন। হ্যাঁ, আমি বলছি যে আমি একটা কোম্পানিতে জব করার জন্য অ্যাপ্লাই করছি, তারা বলছে যে একটা ব্ল্যাঙ্ক চেক বই দিতে হবে। আমি যদি ব্ল্যাঙ্ক চেক বই দিই, এটা কিনা আইনি প্রক্রিয়ায় তারা কি করতে পারে, অথবা আমি পরবর্তীতে কোনো কারণে আমার ফাঁসাইতে পারে কিনা, এই কারণে বিষয়টা জানার ছিল। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো একটা ফোন রয়েছে, আমরা একসাথে নিয়েছি। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন প্লিজ। আমি একটু জানতে চাচ্ছিলাম যে যদি জয়েন্ট ভেঞ্চার অ্যাকাউন্ট হয় জি তবে কত দ্বারায় এই নোটিশটা প্রেরণ করা যায়? অ্যাকাউন্ট হোল্ডার যদি 3 জন থাকে তাহলে এটার নোটিশটা কত দ্বারায় হবে? এটা হলো আমার একটা কোশ্চেন। জি। আর একটা কোশ্চেন হলো যে সিকিউরিটি চেক যদি রাখা হয় সেই ক্ষেত্রে এনএক্টের মামলা হয়, তারা চেকের সমপরিমাণ টাকা দাবি করে, এবং একই সাথে অর্থ ঋণ আদালতে মামলা হলে পাশাপাশি দুইটা চলবে কি চলবে না? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। জি, তো যেটা বলছিলাম, প্রথমে উনি জানতে চাচ্ছিলেন যে উনি ব্ল্যাঙ্ক চেক ওনাকে সাবমিট করতে হচ্ছে একটা চাকরিতে জয়েন করবার জন্য। আসলে কোন প্রতিষ্ঠান যদি ব্ল্যাঙ্ক চেক চেয়ে থাকে কারো কাছে, এটা প্রথমে অন্যায় করেছে। চেক নিতে হলে অবশ্যই পোস্ট ডেটেড চেক নিতে হবে এবং তাকে জানাতে হবে চেকে ঠিক পরিমাণ টাকা তিনি লিখে নিচ্ছেন। ব্ল্যাঙ্ক চেক নেওয়ার উদ্দেশ্য হলো যে প্রয়োজনের তাগিদে সেই চেকটাকে নিজের মতো করে ব্যবহার করার একটা প্রক্রিয়া। রাইট। যেটা অবশ্যই যিনি প্রশ্ন করেছেন তার জন্য ক্ষতিকারক হবে বলেই মনে করা হচ্ছে।
রাইট। এবং দ্বিতীয় যিনি প্রশ্নকারী ছিলেন ওনার প্রশ্ন ছিল যে জয়েন্ট অ্যাকাউন্ট থাকলে তিনজন যদি জয়েন্ট অ্যাকাউন্ট, এটা ঠিক আমি ক্লিয়ার বুঝতে পারি নাই। জয়েন্ট অ্যাকাউন্ট কি কোনো আর্থিক প্রতিষ্ঠানের বা কোনো ফার্মের নামে? যদি ফার্মের নামে হয়ে থাকে তাহলে 138 এবং 140 ধারা তাদেরকে নোটিশ দিতে হবে। আচ্ছা। আর সে সাথে উনি একটা প্রশ্ন করেছিলেন যে এনআইএক্টের মামলা এবং অর্থঋণ মোকদ্দমা সাথে চলবে কিনা। পাশাপাশি চলতে আইনগত কোনো বাধা নেই, দুটোই একসঙ্গে চলতে পারে। আচ্ছা, আমাদের আরো একজন প্রশ্নকারী রয়েছেন। জি, তো যেটা বলছিলাম যে আইনগত নোটিশ প্রাপ্তির কতদিনের মধ্যে মানে সংশ্লিষ্ট মহানগর বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দায়ের করতে হয়? আমি প্রথমেই বলেছি যে আইন নোটিশটা প্রেরণ করতে হবে এবং নোটিশের মধ্যে 30 দিন সময় পরিশোধের সময় দিতে হবে। এই 30 দিন পরিশোধের সময় অতিক্রান্ত হওয়ার পর থেকে পরবর্তী 30 দিনের মধ্যে মামলা করতে হবে। আচ্ছা, অর্থাৎ আমরা নোটিশ থেকে হিসাব মতো 60 দিনের মধ্যে মামলা যদি কেউ করে থাকে তাহলে সেটা মামলাটা সঠিক হিসেবে বিবেচিত হবে। যদি একদিনও এদিক ওদিক হয়ে যায় এই মামলায় প্রতিকার পাওয়ার কোনো সুযোগ থাকবে না। আচ্ছা, সেখানে টাইমের লিমিটেশনটা খুব স্ট্রিক্ট। এই এনআইএক্টে অন্য কোনো আইনে এত লিমিটেড করা হয় নাই, শুধুমাত্র এনআইএক্টে এত লিমিটেড করে দেওয়া হয়েছে যাতে মানুষ সঠিকটা জেনে নিতে পারেন এবং সেভাবে প্রতিকার পেতে পারেন। যদি ফ্রেমের মধ্যে আইনি এই ফ্রেমের মধ্যে যদি সবকিছু সঠিকভাবে করে থাকে তাহলে আসামির এখান থেকে রেহাই পাওয়ার কোনো সুযোগ থাকে না। কিন্তু যদি একটু এদিক ওদিক হয় যে নোটিশ একদিন পরে গিয়েছে বা মামলা একদিন পরে হয়েছে তাহলে মামলাটা ওয়াশ হবে বা খারিজ করে দেবে। রাইট। আমাদের আরো একজন প্রশ্নকারী রয়েছে। হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি পার্বতীপুর দিনাজপুর থেকে বলছি। আমার ডিজ অনার আইন সম্বন্ধে একটি প্রশ্ন জি বলুন। হচ্ছে যদি পোস্ট অফিসের মাধ্যমে কোনো চিঠি আসে রেজিস্টার বা কোর্ট থেকে যদি কোনো চিঠি নোটিশ আসে, আমরা যদি তা গ্রহণ না করি তাহলে এই আইনে আমি কি সাজা প্রাপ্ত হতে পারি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আপনাকে প্রথমেই জানিয়ে রাখি নোটিশটা পোস্টালের মধ্যে দেওয়ার শুধু বিধান রাখা হয়েছে, আপনি রিসিভ করলেন কি করলেন না সেটা আইন বিচার্য বিষয় নয়। যার কারণে আপনি রিসিভ করলেও যে ধরনের আইনি প্রক্রিয়ায় পড়বেন, রিসিভ না করলে একই আইনি প্রক্রিয়ায় পড়বেন এবং একই ধরনের সাজা হয়ে যাবে। সেহেতু আমি যেটা মনে করি যে আপনি বরং রিসিভ করে আপনি যদি এখানে কোনো সুযোগ থেকে থাকে প্রতিকার পাওয়ার, সেগুলো নোটিশের জবাব দিয়ে সেটা ব্যাখ্যা করতে পারেন। রাইট, এটা যে কোনোভাবে অ্যাভয়েড করবে তাকে মানে অ্যাভয়েড করতে হেল্প করবে মামলা থেকে, তা অবশ্যই না। রাইট। আচ্ছা, অভিযোগকারীর পক্ষে অন্য কেউ কি মোকদ্দমা দায়ের করতে পারে? এটা ব্যক্তিগত দায়, যার কারণে যদি পার্সন হয়ে থাকে তাহলে তাকে নিজেকে করতে হবে। কিন্তু কোম্পানির ক্ষেত্রে কোম্পানির ব্যবস্থা পরিচালক সাহেব নিজে অথবা তার সমর্থিত অথরাইজ পার্সন গিয়ে কোর্টে মামলাগুলো করতে পারবেন। আচ্ছা, সেখানে কোম্পানির ক্ষেত্রে শুধুমাত্র এই সুযোগটা রাখা হয়েছে, কিন্তু ব্যক্তির ক্ষেত্রে নেই। তারপরেও ব্যক্তির ক্ষেত্রে আমাদের এখানে আইনে না থাকলেও কিছু প্রচলিত ঘটনা আছে যে কোথাও কোথাও আমরা দেখেছি যে পাওয়ার অফ অ্যাটর্নি বলে ব্যক্তির পক্ষে আরেকজন মামলা করছেন। আচ্ছা, সেখানে কোর্টের কোনো আইনের কোনো সুযোগ নেই। রাইট। আমাদের আরো একজন প্রশ্নকারী রয়েছে। হ্যালো। জি হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম। আমি রাজশাহী থেকে অভিজিৎ বলছিলাম। জি বলুন প্লিজ। রাজশাহী থেকে অভিজিৎ। জি শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। বলছি যে আমার একটা মামলা করা আছে, চেকের মামলা। তো মামলাটা এখন চার্জে আছে। আচ্ছা, তো আর কতদিন ওয়েট করতে হবে? আমি ইতিমধ্যে প্রায় 2 বছর 2.5 বছরের মতো অতিবাহিত করেছি। একটু দয়া করে যদি বলেন আমাদেরকে যদি আশ্বস্ত করে। জি ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমাদের আরো একজন প্রশ্নকারী রয়েছে, আমরা একবারে নিয়ে নিচ্ছি। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি একটি চেক ডিজনারের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন প্লিজ। চেক ডিজনারের ব্যাপারে একটু কথা বলতে চাচ্ছিলাম। জি শুনতে পাচ্ছি, বলুন প্লিজ। আমি জানতে চাচ্ছি এটা যে একটা চেকের ক্ষেত্রে যেমন একটা পার্টি টাকা পাবে বা
এ হবে না বা টাকা পাবে না আর কি। তো এই ক্ষেত্রে চেক ডিজনারের ক্ষেত্রে যেমন একটা পার্টি মানে চেক দিতে এটা সিকিউরিটি স্বরূপ, এখন স্বাক্ষর করা আছে, কিন্তু এই চেকটা যদি ডিজনার যদি মানে করে বা টাকা ওই পরিমাণ পাইবে না, তার এই পদক্ষেপ কি? আচ্ছা, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা এই প্রশ্নটাকে আনসার নিয়ে বাকি পরেরটাতে যাচ্ছি। প্রথমে প্রশ্ন করেছিলেন রাজশাহী থেকে বিশ্বজিৎ বাবু, যে তিনি একটা মামলা করেছেন, ইতিমধ্যে 2 বছর অতিক্রান্ত হয়েছে, আর কতদিন পরে মামলাটা শেষ হবে। এটা নির্ভর করছে সংশ্লিষ্ট কোর্টে কি পরিমাণ মামলা আছে বা ওই কোর্ট কতটুকু ফ্রি আছেন তার উপরে। উনি যদি চার্জের জন্য আছেন, চার্জের পরে মামলাটা সাক্ষীতে যাবেন, বাদী সাক্ষী দেবেন, তারপরে 342 হবে, তারপর আসামি সাক্ষী দেবেন, তারপরে মামলাটা জাজমেন্টে যাবেন। এই যে একটা দীর্ঘ প্রক্রিয়া, এখানে কোর্ট যদি খুব বিজি থাকে তাহলে তার সময় অনেক বেশি লাগবে। যদি কোর্ট কম মামলা থাকে বা বিজি কম থাকেন তাহলে মামলা দ্রুত শেষ হবে। এখানে সময়টা আসলে আইনে বেঁধে দেওয়া নাই, যার কারণে এই মামলাটা বলা যাবে না যে উনি কতদিনের মধ্যে এই জাজমেন্টটা পেতে পারেন। রাইট, তাকে অপেক্ষা করতে হবে। এবং আবারও বলছি, যদি ফ্রেমের মধ্যে উনি সঠিকভাবে মামলাটা করে থাকেন তাহলে জাজমেন্ট পাবেন, এটুকু আশা রাখতে পারেন। রাইট। এবং আমাদের যে পরের প্রশ্নকারী ছিলেন, পরের প্রশ্নটা কি ম্যাডাম? জি, উনি বলছিলেন যে যদি চেকে আপনার ওই সাইন করা থাকে, সেক্ষেত্রে চেকে যদি সাইন করা থাকে এবং সেটা ডিজনার হয়, মামলা যথারীতি প্রক্রিয়াতেই হবে। কিন্তু উনি সাক্ষীর সময় তার পক্ষে সাক্ষ্য প্রমাণ দ্বারা যদি প্রমাণ করতে পারেন যে এই চেকে দাবিকৃত টাকা তিনি দিয়ে দিয়েছেন, অথবা ব্যবসায়িক লেনদেন থাকার কারণে এই পরিমাণ দিয়েছেন, এতটুকু দেন নাই, তাহলে যতটুকু দেন নাই তার টাকাটা তাকে দিতে হবে, অথবা শাস্তি তার জন্য। এখানে কোনো মানে বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। তবে তাকেই প্রমাণ করতে হবে যে সে এই চেকের বিপরীতে টাকাটা পরিশোধ করেছে। সে যদি টাকাটা পরিশোধ না করে বলে আমি টাকা পরিশোধ করেছি, কোনো ডকুমেন্ট আদালতে দাখিল না করতে পারেন তার সাক্ষীর ফেভারে, তাহলে কোনো সুযোগ পাবেন না। রাইট। এবং আমরা যে বিষয় নিয়ে কথা বলছিলাম, আপনি বলছেন যে এখানে কোম্পানির ক্ষেত্রে একটা ফ্লেক্সিবিলিটি আছে, যে একটা কোম্পানির ডিরেক্টররা যারা, তারা মামলা দায়ের করতে পারে, অথবা তাদের অথরাইজড কোনো পার্সন গিয়ে মামলাটা দায়ের করতে পারে। কিন্তু ব্যক্তির ক্ষেত্রে যেটা হচ্ছে যে ব্যক্তিকে নিজেকে মামলা করতে হচ্ছে, অথবা সে যদি পাওয়ার অফ অ্যাটর্নি বলে কাউকে সে পাওয়ারটা দিয়ে থাকে, তাহলে সে মামলাটা ধার্য করছে। এবং আপনি বলছেন যে এখানে কোর্ট কোনো অবজেকশন আসলে তো দেয়নি, বাট যদি আইনে বলছে না, এখনো আইনে নেই, কিন্তু রেওয়াজ হয়ে গেছে, যার কারণে খুব একটা ঝামেলা করে না। কিন্তু কেউ যদি আইনি প্রশ্ন তুলে তাহলে এখানে আটকাতে পারে। রাইট। তো একটা মোকদ্দমা প্রমাণের ক্ষেত্রে কি কি কাগজাদি সংরক্ষণ করতে হবে? প্রথমেই এর প্রথম যে মোকদ্দমার বিষয়বস্তু, চেক, ডিজনার স্লিপ যেটা ব্যাংক থেকে প্রদান করেছে, লিগ্যাল নোটিশ যিনি আইনজীবী বা নিজে প্রেরণ করেছেন, পোস্টাল রসিদ যে আইনজীবীটা নোটিশ পাঠানোর জন্য যে পোস্টাল রসিদ পাওয়া যায় সেটা, এবং যদি উনি প্রাপ্তি স্বীকারপত্র পেয়ে থাকেন অথবা নোটিশটা রিটার্ন এসে থাকে, এইগুলো মামলা প্রমাণের জন্য আদালতে দাখিল করতে হবে। এবং এটা প্রদর্শিত হওয়ার পরই একজন দরখাস্তকারী বাদী উনি আদালতের কাছ থেকে প্রতিবাদ পেতে পারবেন। রাইট। তো একটা চেক ডিজনার মোকদ্দমায় মানে কি ধরনের সাজা হয়ে থাকে, যদি একটু ব্রিফলি বলতেন আমাদেরকে, কি ধরনের সাজা হয়ে থাকে? বর্তমান বাংলাদেশে যে আইনটা প্রচলিত আছে তাতে সর্বোচ্চ 1 বছর বিনাশ্রম কারাদণ্ড এবং চেকে উল্লেখিত টাকার দ্বিগুণ পরিমাণ জরিমানা, অর্থাৎ টোটাল 3 গুণ পর্যন্ত সাজা হয়ে থাকবে। রাইট। আচ্ছা, তাই ছিল। এবং এই যে 3 গুণ, এই 3 গুণ টাকার মধ্যে যে 2 গুণ টাকা তাকে সাজা দেওয়া হলো, এই সাজা পরিমাণটা কোর্ট নির্ধারণ করে দেবে যে দরখাস্তকারী বা বাদী কতটুকু পাবেন, অথবা সরকারি কোষাগারে কতটুকু যাবেন, এটা কোর্ট নির্ধারণ করে দেবেন। আর সাজাটা সর্বোচ্চ 1 বছর, কোর্ট কোথাও কোথাও 3 মাস, 2 মাস, 6 মাস কোর্টের
এখতিয়ার বা কোর্টের মানসিকতার উপরে এই সাজাটা নির্ভর করে। তবে দুটো সাজা একসঙ্গে হবে, দুটো সাজা একসঙ্গে হবে। তো আমরা খুব ইন্টারেস্টিং একটা ডিসকাশনের মধ্যে ছিলাম এবং আমাদের আরো অনেক প্রশ্ন ছিল, কিন্তু সময়ের কাছে হাত বাঁধতে হলো। সময় স্বল্পতার কারণে এখন সময়ের শেষ প্রান্তে চলে এসেছি। আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাকে ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ এই আয়োজনে আমাকে বা এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। প্রিয় দর্শক, আশা করি আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে আপনার এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কিছুটা হলেও আলোকিত হতে পেরেছেন। এরকম আরো অনেক বিষয় নিয়ে ফিরে আসবো আপনাদের সামনে। দেখতে থাকুন ল অ্যান্ড অর্ডার। দেখা হবে আবারও।